টিকটক করতে করতে হিজড়া হয়ে গেল একটা লোক। ও মাই গড, এই বাচ্চা রেখে কেমনে একটা পুরুষ মানুষ। সে এরকম পদক্ষেপ কেন নিল? আজকে তো ভালো কিছু করতে পারতো, ভালো কিছু করেও তো বলতে পারতো। আজকে যদি ও বড় হয়ে বলে যে বাবা কই, আমি কি বলবো? আমারে ঘরে রেখে সে হিজলা গোবরের সাথে গিয়া ভিডিও করতো, টিকটক করতো। এখন আমার কাছে ওইগুলো আছে। শারীরিকভাবে অক্ষম, এই জন্যে উনি থার্ড জেন্ডার বা হিজলা হন নাই। শারীরিকভাবে অক্ষম না, তার 2টা বাচ্চা হয়েছে। তো সে যাওয়ার পরে একদিন তার মারে নাকি ফোন দিয়া বলে যে আমি মালয়েশিয়া যাইনি, আমি ইন্ডিয়াতে আসছি, আমি এখানে আসছি, আমি সার্জারি করাইতে। সার্জারি মানে সে হিজলা হয়ে যাবে আর কি, পুরুষ থেকে হ্যাঁ 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 হ্যাঁ। আর এটারও সাহায্য করতেছে তারা হিজলারা। এটা কল্পনাও করতে পারি নাই যে এত দূর পর্যন্ত সে যাইতে পারে, আমার এত সুন্দর 2টা বাচ্চা রাখা। সারা জীবনে আপনি যত গল্প শুনেছেন, এরকম গল্প একটাও শোনেননি। একজন বিবাহিত মানুষ, 2টো বাচ্চা আছে, তারপরে সেই পুরুষটা নিজের বউ, বাচ্চা, সংসার, দেশ সব ছেড়ে রেখে বিদেশে চলে গেছে হিজড়া হওয়ার জন্য। বিয়েটা কেমন করে হয়েছিল তোমাদের আপু? বিয়েটা আমার পারিবারিকভাবে হয়েছিল, মানে 2020 সাল। তখন আমি চাকরি করতাম টুইন টাওয়ারে, স্বপ্নরঙে চাকরি করতাম। জি। তো তখন হুট করে আমার একটা বিয়ের ঘর আসে, মানে এলাকার একজন কাকার সম্বন্ধে আর কি। সেক্ষেত্রে আসে, তো দেখতে চায়, ছেলেটা আমাকে দেখতে চায়, মানে ছবি দেখবে না, সে আমাকে সরাসরি দেখবে, মানে এরকম একটা ঘর আসে। তো হুট করে রাত্রে তখন 9টা 9:30 বাজে ছেলেটা আমাকে দেখতে আসে, 4-5 জন বন্ধু নিয়ে আর কি, আর যে ঘরটা আনে তাকে নিয়ে। তা আসে মতন সে আমাকে পছন্দ করে, দেখেই মানে পছন্দ করে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায় যে সে 1 সপ্তাহ সময় দিবে না। তখন পুরা লকডাউন, তখন সে সময় নেবে না, সে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করবে। তো আমাকে দেখতে আসে বৃহস্পতিবার না যেন শুক্রবার, তো তারপরে শুক্রবার আমার বিয়ে হয় আর কি। তো মানে তার বাসায় যায়, আমার মামাতো ভাইয়া তাকে পছন্দ করে আর কি। আমার যে একদম আমার ফ্যামিলির যে গার্জিয়ান থাকে সে হলো আমার মামাতো ভাইয়া। তো সে তাকে দেখে পছন্দ করে। ওকে। তার ওদের ভালো বাড়িতে চাকরি যায়, থাকে। গ্রামের বাড়িতে যায়? না না না, গ্রামের বাড়িতে না, সে থাকতো মানিকনগর। আচ্ছা। মানিকনগরে থাকতো। তো সেখানে যায়, যাইয়া বিয়ের আগে দেখে যে ছেলেদের ঘর কেমন। তো দেখে আসে যে মোটামুটি ভালো। না, আমরা যে ছেলে কি পরিবেশে, করতো? ছেলে ড্রাইভারের চাকরি করতো, আচ্ছা। ভালো একটা কোম্পানিতে ড্রাইভারের চাকরি করতো। তো আমার ওই ভাইয়াও ড্রাইভার ছিল, গাজী কোম্পানিতে চাকরি করতো। সেক্ষেত্রে বলছে যে না, ছেলে ভালো, ছেলে চাকরি ভালো আর কি, দেওয়া যায় বিয়া। তো গেছে, সব কিছু দেখছে, দেখা পরে দেওয়া পছন্দ হয়েছে। তাও 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে হয়ে যায়। তো তারা একদমই কোনো সময় দেয়নি আর কি বিয়েটার জন্য, মানে একদমই কোনো সময় নেয়নি, সাথে সাথে বিয়ের একটা তোড়জোড় হয়ে যায় আর কি। তো আমার বাবা তো রিক্সা চালাতো, আমার বাবা 2016 সালে মারা গেছে। আমার মা আছে, বড় বোন আছে, তো তাদের রেফারেন্সে বিয়ে হয়। কিন্তু এরকম তাদের কোনো কিছু চাওয়া থাকে না আর কি, যে আমরা কিছু নিব না, আমরা শুধু মেয়ে নিব আর কি, আমাদের কিছু চাওয়া নেই। তা আমার মা বলছে যে ঠিক আছে, আমিও তো ওরকম না, বা হুট করে এরকম বিয়েতে তো কিছু দেওয়া যায় না, ঠিক আছে আমি বিয়েটা দিই, পরে আমি আস্তে ধীরে কিছু দিব আর কি। তাদের গ্রামের বাড়ি থাকে দিনাজপুর। সেই ক্ষেত্রে আমাকে বিয়ে দেয়। দেওয়ার পরে আমার মা তেমন কিছু দিতে পারে না, দেয় না, শুধু ছেলেকে একটা আংটি দেয় আর কি, হাতের গিফট হিসাবে দেয়। তো বিয়ে করে নিয়ে যাওয়া হয় আমাকে। তো যাওয়ার পরে তার ফ্যামিলিতে আমি যাওয়ার পরে আমার মানে থাকাকালীন আমার খুব কথা শুনতে হইতো যে না চাইলে বেশি দিতে হয়। এই বিষয়টা নিয়ে তারা খুব নারাজ ছিল যে কিছু দেওয়া হয়নি। এই বিষয়টা হয়তো আমাকে সরাসরি বলতো না, কিন্তু তারা আশা রাখছিল যে না চাইলে বেশি দেওয়া হয় আর কি। অনেক কিছু ঘর, তাদের মানে তাদের দেশে যে নিয়মটা আর কি, একটা মেয়েকে বিয়ে দিলে মানে একদম হাঁড়ি পাতিল সব কিছু দিয়ে দেয় আর কি। সেক্ষেত্রে তারা ওরকমটাই আমাকে মনে করছিল। তা আমাদের তো ওরকম সময় দেওয়া হয় নাই, বা আমার ওরকম ফ্যামিলিতে ওরকম আর্থিক অবস্থা না যে অনেক কিছু দিতে পারবো। আপনি যখন বিয়ে হলো, শুরু থেকে আপনার হাজবেন্ড ঠিক ছিল? হ্যাঁ, শুরুতে ঠিক ছিল। আমি আসতেছি কথায়। তখন ও কি করছে, আমরা চলতেছিল এরকম ওই যে পারিবারিক যে দেওয়া থোয়ার বিষয়টা নিয়ে অনেক ঝামেলা, এটা সেটা ছিল। তো একটা সময় ওর হুট করে চাকরিটা চলে যায়। আমার 1-1.5 মাসের মধ্যে বিয়ের পরে চাকরিটা চলে যায়। চলে যাওয়ার পরে সে তো বাসায়, সে তো ঘরেই। তো তার একটা বেস্ট ফ্রেন্ড ছিল একদম ছোটবেলা থেকে আর কি, একটা ছেলে ফ্রেন্ড ছিল, নাম আনোয়ার। তো তার সাথেই তার উঠা বসা আমি মানে যায়া দেখতাম আর কি।
একদম মানে একদম ফ্যামিলির মতো ছিল আর কি ওই ছেলেটা, আসা যাওয়া সবকিছুর মধ্যে মতো, মানে রাত্রেও থাকতো। অনেক সময় দেখা গেছে আমি আমার শাশুড়ির সাথে ননদের সাথে তাদের রুমে থাকতাম, আর ওই ছেলেটা তার সাথে থাকতো। ও মাই গড, এটা নিয়ে আপনার সন্দেহ লাগে নাই তখন? এটা নিয়ে সন্দেহ লাগে নাই। দেখা গেছে যে অনেক অজুহাত, যেমন হইলো গিয়া ঠিক আছে বাসায় যাইতে পারে নাই, ওদের বাসায় গেট তালা মারা, বা অনেক অনেক রাত করে বাইরে থেকে আসছে তার জন্য এখানে থাইকা যাইতেছে, এরকম একটা বিষয় ছিল আর কি। তো তার সাথে থাকতো, আমরা যে রুমে থাকতাম সেই রুমটাতে তারা থাকতো আর কি। আমি এটা নিয়ে কখনোই সন্দেহ করি না যে বেস্ট ফ্রেন্ড সমস্যায় পড়ছে থাকতো, এরকম একটা বিষয় ছিল। তা আমার তো ওনার চাকরি তো চলে গেল, মানে আমার শাশুড়ি পেশায় একটু, মানে আমার শ্বশুর বেকার ছিল, তো আমার শ্বশুর মারা যায় অনেক আগে। আমার শ্বশুর একটু বেকার ধরনের ছিল, মানে কাজ করতে যেত না। তো আমার শাশুড়ি সংসারটা পুরাটা চালাইতো। সে অনেক কষ্ট করছে, অনেক তার জীবন অনেক কষ্ট করছে। তো তার তখন কি করলো সে, আমি মানে একটু বুঝতাম আর কি আমার শাশুড়ির চলাফেরায় যে আমি আসছি, আমি একটা মানে অলক্ষী টাইপের, যার কারণে চাকরিটা চলে গেছে, মানে এরকম আমার মনে হতো আর কি তাদের ব্যবহারে। তো আমি একটু বলছি যে ঠিক আছে, মনে মনে কষ্ট পাইতাম, কিন্তু তাও আমার হাজবেন্ড আমি বুঝাইতাম যে দেখেন এভাবে বসে না থেকে যে এরকম চাকরি পান আপনি ওরকম এটাই করেন। তো ওনার আবার একটা ইয়া ছিল কি, কোম্পানির চাকরি ছাড়া করতে পারতো না, যে কোনো কাজই হোক কোম্পানির হতে হবে, এরকম ছিল। প্রাইভেট গাড়ি চালাইতে পারতো না। তো সে একটা ভালো চাকরির আশায় ছিল। তা আমি একটু ঘরে প্যারা দিই, আমার শাশুড়িও প্যারা দেয় যে একটা চাকরি ধরো, নতুন বউ ঘরে তো লাগে। তো তো ঠিক আছে, সে কি করলো জোড়াজুড়িতে মানে কোম্পানির একটা চাকরি নিল, কিন্তু স্যালারি কম, ওটা হলো মিরপুর। তার মানিকনগরের থেকে আইসা মিরপুরে ডিউটি করতে হয়। তো তার সকালবেলার সময়টা রাত্রে যাওয়াটা মেনটেন করতে পারতো না, অনেক লেট হয়ে যেত। তো কি করলো সে, ঠিক আছে এরকম করে চলতে থাকলো। আমি তার মধ্যে আমার ভাসুরের বিয়া দিনাজপুর, দিনাজপুর আমাকে নিয়ে যাব, নতুন বউ আমি, তো নিয়ে যাব। তার মধ্যে আবার আমার খালা শাশুড়ি আসছিল আমাদেরকে ইয়াতে নিয়ে যাব, তখন সে চাকরি নেই আর কি, বাসায় নিয়ে যাব, ইয়াতে সিলেটে ঘুরতে নিয়ে যাব। আমার খালা শাশুড়ি আসছে, সে হলো গিয়া মানে আমাদের ঘরে যেমন আমার মামাতো ভাই প্রথা, তাদের ঘরেও যেমন একজন তার খালার কথা সবাই চলে আর কি, এরকম একটা বিষয় ছিল। তো তার খালা আসছে, আমাদেরকে সবাই রে ইয়া নিতে নিয়ে গেছে, সিলেট নিয়ে গেছে আমার হাজবেন্ড ঘুরাইতে। তখন আমি বাচ্চা টাচ্চা আমার হয়নি, নিয়ে গেছে। তো ওইখান থেকে আসছি, আসার পরে আর কি আমার মা বোন, আমার বোন গেছিল আমার খালা শাশুড়ির সাথে দেখা করতে গেছিল মতন। সেদিন তাকে অনেক অপমান করা হয়েছে, যে কিছু দেওয়া হয়নি, কিছু করা হয়নি, কত টাকা কাবিন, কেন আমার আমাগো ছেলেরে নিয়ে ওরকমভাবে রাখা হয় না, কেন মানে একটা মানে সে জামাইদেরকে যেমনভাবে করতে হইব ওরকমভাবে কেন করা হয় না। কিন্তু আমার হাজবেন্ড না নিজের খরচের ভয়ে আমাদের বাসা যাইতো না। কখন তুমি প্রথম বুঝতে পারলে যে তোমার হাজবেন্ড ডিফারেন্ট? কখন বুঝতে পারছি, ওই যে মিরপুর চলে গেল, একবারে একবারে চলে গেছে সে, মানে প্রত্যেক সপ্তাহে আসতো মিরপুরে, মেসে থাকবো, সপ্তাহে একদিন আসবো। তুমি থাকতা কোথায়? আমি মানিকনগর থাকতাম আমার শাশুড়ির সাথে। শাশুড়ির সাথে মানিকনগর? হ্যাঁ থাকতাম। আর ওর ড্রাইভারি চাকরি করতে হচ্ছে মিরপুর? মিরপুর, হ্যাঁ সো তখন। ও মিরপুর থাকতো? হ্যাঁ ব্যাচেলার থাকতো। তাহলে শ্বশুর শাশুড়ি মানিকনগর কেন থাকতো? শাশুড়ি শ্বশুর শাশুড়ি যে তারা ছোটবেলা থেকে ওইখানে ছিল, আমার হাজবেন্ড ছোটবেলা থেকে তুমি বড় হাজবেন্ডের হয়েছে। সঙ্গে কেন থাকতেছো না তো এখন? এখন তারা থাকতেছে না, যে না তো সে মেসে থাকলে তার খরচটা কম, মিরপুরে মিরপুর বাসা ভাড়া বেশি, মানিকনগরের বাসা ভাড়া কম, এখানে সুবিধা বেশি, আমি যাই তুমি থাকো, আমার মা আছে না, বিষয়টা এরকম ছিল। আচ্ছা, আমি এটা মাইনা নিয়েছি যে না শাশুড়ি আছে, ঠিক আছে। কিন্তু প্রথম যে ডিফারেন্ট এটা টের পাইলা কখন? ডিফারেন্ট পাইছি কখন, যখন সে মানে চাকরিটা রাখা, আমার এর মধ্যে তো আমার ছেলেটা হয়েছে। প্রথম বাচ্চা হলো হ্যাঁ কতদিন আমার পরে? ছেলেটা হয়েছে 2021 সালে, মানে 1 বছর পরেই 1 বছর পরে হয়েছে। হয়েছে। এই যে 1 বছর, সরি আমি এইভাবে জিজ্ঞেস করছি, এই 1 বছরের মধ্যে কি শারীরিক সম্পর্ক ঠিক ছিল তোমাদের? হ্যাঁ হ্যাঁ ছিল। কোনো এইভাবে এরকম টাইপের কোনো কিছু হয় নাই যে আমি তাকে সন্দেহ করব বা কিছু। আমি সন্দেহটা করছি যখন সে আমার মেয়েটা পেটে আসলো, তখন আমার ছোট বাচ্চাটা পেটে আসলো মতন, অনেক কয়েক মাস যাওয়ার পরে সে চাকরিটা হুট করে সাইডা দিল। ওই যে তার বেস্ট ফ্রেন্ডের লাগেও কিন্তু তার সম্পর্কটা সে নষ্ট করে ফেলছে। কারণ তার বেস্ট ফ্রেন্ডের ইয়াতে আমরা অনেক কিছু জানতে পারতাম আর কি, মানে সেটা সে চাইতো না। বুঝছেন, আমার শাশুড়ির সাথে তার ফ্রেন্ডের অনেক ভালো একটা সম্পর্ক ছিল, যেটাতে সে মানে ভয় পাইতো যে যদি সে কিছু জানি না বইলা দেয় আর কি, বিষয়টা এরকম ছিল, যে কোনো অজুহাতে তার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়েছে।
সেক্ষেত্রে আবার সে আসলো, বললো যে সুমাইয়া আমি চাকরিটা আর করতে পারতেছি না, আমার আয়সা যাই অনেক কষ্ট হয়ে যাইতেছে। তো ঠিক আছে, আমরা তো আগেতেই বলতেছি আপনি চাকরিটা চাইরা দেন, আপনি আসেন, চাকরি করা লাগবো না। তার চাকরি করাকালীনই কিন্তু আমার মনের ভিতরে অনেক সন্দেহ আসছিল। সে চুল বড় বড় রাখার বিষয়টা, তারপর হইলো গিয়া সে মানে এক কথায় ছিল সে টিকটকের পাগল ছিল। টিকটকটা তার মানে ভাত খাওয়ার মতো হয়ে গেছিল, মানে এত সে পাগল ছিল। সে ওই যে টিকটকে থাকে ওই যে মিলন মেলা কি বলে এগুলাতে মানে পার্টিসিপেন্ট করতো আর কি, মানে যাইতো আর কি ওইগুলাতে। তো অনেক সময় সত্য কথা বললেও যেত, অনেক সময় মিথ্যা কথা বললেও যেত। তো তার না অঙ্গভঙ্গিটা, তার টিকটকের ধরনগুলো আমার পছন্দ হইতো না। আমি এটা অনেকবার বলছি যে দেখেন এইগুলা কি, আমাদের একটা ছেলে হয়েছে, ও যদি ভবিষ্যতে এগুলা দেখে আপনার, তাহলে তো ওর ভবিষ্যৎটা তো ভালো হইব না, আপনি এগুলা করেন না। কিন্তু সে মানে এটাতে কেয়ার করতো না আমার কথা, যে না করবো না, এরকম কোনো বিষয় ছিল তার না। ছেলে বন্ধুরা বাসায় আসতো তার? হ্যাঁ, ছেলে বন্ধুরা আসতো, ছেলে বন্ধুরা ওই একই টাইপের ছিল আর কি। ওই ছেলে বন্ধুদের সাথে হিজলাগো উঠা বসা ছিল আর কি, আসা যাওয়া ঘরে এরকম ছিল আর কি। হিজলার আমাদের ঘরে কখনো আসতো না, আমি পছন্দ করতাম না দেখা, কিন্তু তার আসা যাওয়া ছিল হিজলাদের বাসায়। ওই মানিকনগরেই হিজলাদের বাসা ছিল আর কি। ওকে। তার বন্ধুর মাধ্যমে হিজলাগোর সাথে তার পরিচয় হয়েছে। পরে পরিচয় হওয়ার পরে সে এই যে যখন সেকেন্ড বাচ্চা যখন পেটে আসলো, আপনি বলতেছেন যে তখন আপনি বুঝতে পারলেন বা হ্যাঁ সন্দেহ, হ্যাঁ কি রকম সিমটম দেখে বা চোখে কিছু কিরকম দেখছেন কিনা? সিমটম দেখছে, যে ফোন তার ফোনটা সে অনেক প্রাইভেট করে রাখতো। হুম। প্রাইভেট বলতে মানে লক করে রাখতো, আমারে তেমন ধরতে দিত না। তার ফোন ছাড়া সে বাঁচতো না, খাইতে বলেও ফোন দেখতো, হাতে রাখতো, যেভাবেই হোক তার ফোন কারো হাতে দেওয়া যাবে না, এরকম একটা বিষয় ছিল। তা আমি আমার ছেলেটার আবার দিত একটু কার্টুন দেখার জন্য, তখন আমি ফাঁকে যাই যেভাবেই পারতাম আর কি, কারণ আমার মনে সন্দেহ ঢুকছিল যে সে এত ফোনে কি করে। হুম। তখন আমি একটু ফোনটা লুকায়া ঝুকায়া দেখতাম। তা আমি দেখতাম যে অনেক কিছু, অনেক মানে ছেলে মানুষগুলোকে ডাকতো, ছেলে মানুষকে ডাকতো, বা ছেলে মানুষকে মানে এরকম কথাবার্তা বলতো যেটা মানে একটা সুস্থ ছেলে মানুষ বলে না। কিরকম? এরকম বলতে যে ঠিক আছে তুমি অনেক সুন্দর, তুমি আমার সাথে কথা বলবা কিনা, মানে একটা থাকে না একটা ছেলে মানুষ অন্য টাইপের হলে যেরকম, আমার এগুলা ভাল লাগতো না। মানে অচেনা ছেলে ঘরে ফ্রেন্ড লিস্টে যারাই থাকতো বাজে ভিডিও পাঠাইতো, তারপর নিজের? হলো হ্যাঁ নিজের না আছে অন্য মানুষের, যেভাবে হোক মানে পাঠাইতো, পাঠাইয়া কথা বলতো। তো তখন মানে আমি এগুলা দেখতাম, দেখার পরে আমি টিকটকেও দেখতাম, আমি মানে ফেসবুকেও দেখতাম, আমি তার ইমোতেও দেখতাম যে সে এইগুলা করতো আর কি। তার মধ্যে তো তার চলাফেরা আছে সব, মানে তার ইন টোটাল সব বন্ধ হয়ে গেল হিজলা, মানে হিজলাদের সাথে তার চলাফেরা, ঘন্টার পর ঘন্টা হিজলাগোর সাথে থাকা, উঠা বসা, সব কিছু তার হিজলা। ওই যে ওই চাকরিটাও সাইরা দিল, এখন যতটা অবসর টাইম পায় সে ওইখানে, আমার ওরকমভাবে সময় দিত না। এর মধ্যে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক বন্ধ? না, শারীরিক সম্পর্ক বলতে আমাদের মধ্যে যে হাজব্যান্ড ওয়াইফ দেখা গেছে যে খুব কম। আর হইলো গিয়া যে একসাথে শুয়ে থাকলেও দেখা গেছে ও ওর ফোনে ইনভলভ ছিল বেশি, ও আমার সাথে তেমন কথা বলতেও পছন্দ করতো না, বা আমার সাথে ওরকম ভাবে মিশতেও চাইতো না। আপনার প্রতি তার কোনো আক্ষেপ ছিল বা কষ্ট ছিল? হ্যাঁ, আমার তার ছিল বলতে সে বলতো যে আমি রাগ হয়ে থাকতাম, বা কিন্তু আমি রাগ হয়ে থাকতাম তো ওই যে আমি ওইগুলা দেখতাম যেটা আমি নিতে পারতাম না। আমি কষ্ট পাইতাম যে আমি বউ ঘরে থাকাকালীন সে যদি আরেকটা ছেলের সাথে এরকম ভাবে কথা বলে, সে তো নিশ্চয়ই আমি তো এটা ভালোভাবে নিব না, তাই না? Right. তার মধ্যে সে ঘরে ঠিক মতো খরচ দিত না, এটা ছিল আমার মানে সবচেয়ে কষ্টের জায়গা। ঘরে ঠিক মতো খরচ দিত না, যেটা আমার শাশুড়ি বিধবা মানুষ হইয়াও অনেক কষ্ট করেও সে এটা খরচটা চালাইতে তার অনেক কষ্ট হইতো ঘরে, তো সে দিত না। তো এটা নিয়ে আমার শাশুড়ির মধ্যে আমার একটা মন মালিন্য হইতো, এটা তো স্বাভাবিক। সে বলতো হয়তো আমার পছন্দ হইতো না, বা আমি এভাবে নিতে পারতাম না। আমি তারা অনেকভাবে বুঝাইতাম যে দেখেন আমি, আপনার মা তো বয়স হয়েছে, আপনি কিভাবে এরকম করে পারেন, আপনি কিছু একটা করেন। তো সেক্ষেত্রে সে আবার আরেকটা চাকরি নিল কি, ওই যে ভাড়ায়, ভাইরা প্রাইভেট কার চালায়, ওরকম একটা চাকরি নিল। নেওয়ার পরে তো চলতেছে ওই ওই মানে সে যদি 2 দিন কাজ করে, সে 3 দিন ওই হিজলাগোর সাথে থাকে। আর এটা আমার শাশুড়ি টের পাইছে, আমিও টের পাইছি, আমি বলছি, আমরা কথোপকথনও করছি দুজনের সাথে যে দেখেন মা আমার কিন্তু এগুলা পছন্দ না। কিন্তু আমার শাশুড়ি বলছে ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো, কিন্তু আমার শাশুড়ির কথা সে পাত্তা দিত না।
সে মানতো না। আর বড় আমার হয়ে গেলে আসলে কেউ কারো কথা শুনে না। মানে না, এটাই তো স্বাভাবিক। আর সে আমার শাশুড়িও এরকম ছিল যে মানে ঠিক আছে, একটু ঘুরেই তো, একটু যাই তো, মানে উনি তো এগুলো চিন্তাও করেন যে চিন্তাও করে নাই, একটু যাই তো, একটু ঘুরেই তো। হয়তো তার চেয়ে সে একটু বেশি দেখতো, কিন্তু আমি বউ ছিলাম, অশান্তি হইব সেজন্য হয়তো সে বলে নাই। এই যে আপনাকে স্ট্রেট ওয়েতে সে বললো কবে, বা আপনি কখনো ধরছেন তাকে এরকম অবস্থায় কোনো কিছুতে? তাকে ধরছি বলতে আমি রাগারাগি হয়েছে আমার শাশুড়িতে, তাহলে লাস্টে বলতে হয় যে আমি আমার শাশুড়ির সাথে আমার হাজবেন্ডের সাথে রাগারাগি করে আমি চলে আসছি জি আমার মার বাসায়। জি। আর তার মাঝে যতবার তার সাথে আমার অশান্তি হয়েছে আমি বলছি যে আমি সংসার করব না। এটা বলার আমার কারণ আছে, কারণ ওই যে আমি ওইগুলা দেখতাম, সে মানতো না, সে সরে আসতো না, তার জন্য আমি বলতাম। এটা তো বলা আমার স্বাভাবিক। লজিক্যাল। আমি এভাবেও বলছি যে দেখো, যদি তোমার আমারে ভালো না লাগে, যে না মনের মিল হইতে হবে এমন কোনো কথা নাই, যদি মনের মিল না হয়, যদি আমার কাছে ভালো না লাগে, তাহলে তুমি আমার ছাইড়া দিতে পারো, আমি চলে যেতে পারি, আমি তোমার কাছে কোনো দাবি রাখবো না, আমি এরকমই বলছি। কিন্তু সে বলছে না, তুমি যা ভাবো তা না, তুমি ভাবতেছো যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, কিন্তু আমি তা না। সে আমাকে এরকম ভাবে বুঝ দিত আর কি। তো ঠিক আছে, আমি তো বুঝতাম। তো পরে দিয়ে আমি আয়সা পড়ার পরে সে কি করলো, আমারে নিতে আসলো না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, এরকম যাইতেই আছে সে। আমার এই ছোট্ট মেয়েটাকে আমি 3 মাসে নিয়ে ওই ঘর থেকে বাইরে আসি। এই 3 মাসের বাচ্চাটারেও এই 6, 7, 8 মাস, এই 11 মাস চলে, সে একটা দিন দেখতে চায়নি। আমার ছেলেটার তখন 2 বছর, দেখতে চায় নাই, আসে নাই। অনেক অশান্তি হয়েছে, অনেক কিছু হয়েছে। আমার ফ্যামিলি থেকে অনেক রাগ ছিল যখন আমি এগুলা বলছি। সে এরকমও সময় গেছে আমার ছেলেটা পেটে আমার এরকম মারছে, আমি চাইলে মইরা যেতে পারতাম, এরকমও হয়েছে। আমার মেয়েটা পেটে আসছে, আমাকে এরকম মানে মাইরেই ফেলতে চাইছে। ও মাই গড। আমার সিজার হয়েছে, আমার সিজারের 2 মাসে সিজারের মানুষটা আমার এরকম ভাবে পিটাইছে যে একটা মানে গাথারও পিটায় না। আমার এই শরীরও আমার সে মারছে। সে চায় নাই, আমি তার ব্যবহারে আচরণে বুঝতাম যে সে আমার পছন্দ করতো না, কিন্তু সে এটা কখনো মুখে উল্লেখ করতো না, বা আমিও তার সাথে মানায় নিতে পারতাম না। কেন আমি এগুলা সহ্য করতে পারতাম না? এটা তো স্বাভাবিক। আমি আমার ছেলেটার খুব ভালো একটা ভবিষ্যৎ চাইছিলাম, যে আপনারা আমরা যাই হই না কে, আমার ছেলেটার ভবিষ্যৎটা যত সুন্দর হয়। কিন্তু সে কথাটা শোনে নেই। আর তাদের ফ্যামিলিটা এরকম একটা পর্যায়ে চলে গেছিল যেখানে থাকলে আমার ছেলেটা ভালো থাকতো না। পরে আমি আইসা পড়া পরে যে অশান্তি হয়েছে, এই পারিবারিক অশান্তিতে আমি আইসা পড়ছি, কিন্তু সে আমার খোঁজ খবর নেয়নি, বা আমার সন্তানেরও নেয়নি। না নেওয়ার পর আমি একদিন, ঠিক আছে, সে ফোন দিছিল, খালি জিগাইছিল যে কখন গেছো। আমি যখন আইসা পড়ি তখন ঘরের ভিতরে কেউ ছিল না, কিন্তু সে তারা জানতো যে আমি আইসা পড়ব। আমি কাপড় চোপড় গোছাইতেছিলাম, আমার হাজবেন্ড দেখা তা চলে গেছে, বাইরে চলে গেছে। আমার শাশুড়িও বাইরে চলে গেছে, বলছে আমারে যাইতে না, কিন্তু আমার থাকা অবস্থা মানে একদমই কোনো রাস্তায় ছিল না। আমারে ঘরে রেখে সে হিজলা গোগলের সাথে গিয়া মানে ভিডিও করতো, টিকটক করতো। এখনো আমার কাছে ওইগুলো আছে, আমি এগুলা দেখতে পাই। যখন আমি তার সংসারে আসি উপস্থিত, যখন দেখি যে সে আমাকে ঘরে রাখা অন্যদের সাথে, যারা মানে সমাজের বাইরের, তাদের সাথে মেলামেশা করে এরকম ভাবে, তখন তো আমার খারাপ লাগাটা স্বাভাবিক। আর আমার এই মনের এই কষ্টগুলা আমার শাশুড়ি কখনো বুঝতে চাইতো না। তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি শারীরিকভাবে অক্ষম, এই জন্যে উনি থার্ড জেন্ডার বা হিজলা হন নাই? শারীরিকভাবে অক্ষম না, তার 2টা বাচ্চা হয়েছে তো। তার মানে উনি হইল কেন তাইলে? উনি হইলো উনি আমি যতটুকু বুঝি, ওনার মানে একটা তো ছিল যে ছেলে মানুষের প্রতি দুর্বলতা, এটা তো আগে থেকেই ছিল। আপনার আগে থেকে? হ্যাঁ, আমার আগে থেকে এটা তো আমি বুঝতেই পারছি। ওই যে মানে মেসেজে যে কথা বলতো, এটাতে জি তো বুঝাই যায়। জি। এটা ছিল একটা কথা। আরেকটা হলো গিয়া যে সে হিজড়াদের সাথে এরকম ভাবে চলাফেরা করতো, হিজড়াদের লাইফ স্টাইলটা যখন দেখতো যে সে অন্য জায়গায় সফল পাইতেছে না চাকরি বাকরিতে, যখন দেখে যে তাগর লাইফ স্টাইলটা সুন্দর, হয়তো তার লোভ হয়েছে, হয়তো তার লোভ দেখানো হয়েছে যে কম কষ্টে কম কষ্টে টাকা উপার্জনের একটা রাস্তা আছে। এটাও হইতে পারে। না হলে আমার এই দুটা আমার লাগে না হোক, আমার 2টা সন্তানের লাগে কি তার মায়া লাগে না?
এটা কি হইতে আপনাকে পারে? রেখে গেল কই এখন সে? গেল তখন তো আমি মানিকনগর থেকে চলে আসি, তখন সে মানিকনগর ছিল। আমার শাশুড়িকে নিয়ে গেছে সে, আমার শাশুড়িকে দিনাজপুর পাঠিয়ে দিস, আমার দেওর সহ দিনাজপুর পাঠিয়ে দিস। তখন সে একা থাকা শুরু করলো। আমার শাশুড়ির ঘরে যে ফার্নিচারগুলো ছিল সব সে রাইখা দিল। রাইখা দিয়া বললো যে আমি সুমাইরে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা আলাদা থাকবো, এরকম একটা বিষয় বলছে আর কি। তো আমার শাশুড়িও চাইছে যে ঠিক আছে যদি থাকো থাকো, কিন্তু উম, সে থাকে নাই, সে আমার নিতে আসে নাই। তার মধ্যে আমি আসা পড়া পরে 3 মাসের মধ্যে একদিন তার বাসায় গেছিলাম। আমার ছেলেকে আমার মা স্বর্ণের চেইন দিছিল, আমরা একটা অনুষ্ঠানে যাইতাম, তার জন্য ওই চেনটা আনতে গেছিলাম। ওই ওই চেনটা আনার উদ্দেশ্য ছিল আমার একটা, যে আমি যাই দেখি আমার হাজবেন্ড কি বলে কি করে, আমার উদ্দেশ্য ছিল এটা। কিন্তু সে যাওয়ার পরে আমারে যা করলো তা মানে ভাবার মতো না। বাহিরের মানুষ নিয়ে আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার খালা শাশুড়ি সবাই আমার অপমান করছে। সে আমার চেনটা দেয় হাতে আর সে ভিডিও করে রাখে, ভিডিও করে রাখে যেন আমি পরে ওইটা অস্বীকার না করি। আর এরকম ভাবে ভিডিও করছে যেটা মানে পরকিয়া করলে স্ত্রী ধরা খাইলে যেরকম একটা বিষয় হয়ে যায়, ঠিক ওইভাবে। কিন্তু আমি কিন্তু তার বিষয়ে কোনো পদক্ষেপ নেই নেই গা, কোনো কিচ্ছু নেই নেই গা। আমি চাইলে অনেক কিছু পারতাম, কিন্তু তা করি নেই গা। সে তারপর আয়সা পড়ছে, তার মারে তো দিনাজপুর দিয়ে দিছে, সে আস্তে আস্তে টাকা গুছাইছে, সে আস্তে আস্তে টাকা গুছাইছে। তার মধ্যে অনেক মাস পরে আমার শাশুড়ি আমাদের বাসা আসছে দেশে থেকে। আয়সা বলছে যে সুমাইয়া একমাত্র তুমিই পারো আমার ছেলের ফিলাইতে, ওর বাচ্চা কাচ্চা দেখলে ও আসতে বাধ্য। ঠিক আছে, এতদিন যেহেতু আপনার পোলার আমার পোলার সন্তানের জন্য মায়া লাগে নাই, যদি এখন লাগে তাহলে ঠিক আছে আমি যাব। আমার হাজব্যান্ড আবার বলছে যে আমার শাশুড়ি যে যদি তোমরা একত্র হও তাহলে আমি আসি, কিন্তু সুমায়ের আগে আমার বাসা আসতে হবে, আমার কাছে আসতে হবে। তো ঠিক আছে আমি যাব। তার মধ্যে কিন্তু সে হিজলা গো সাজ সাইজা ছবি তুলা আইডি খুলছে, হিজলাদের সাথে ভিডিও করে, মানে খুব বাজে ধরনের ভিডিও, মানে যা দেখার মতো না, যা সমাজে দেখানোর মতো না। এরকম এগুলাও আমি পাইছি, কারণ আমি তারে খোঁজ রাখতাম, আমার কথা কেউ বিশ্বাস করতো না যে সে হিজলাগোর সাথে চলে, বা সে আমার সবাই দোষ দিত যে আমি আইসা পড়ছি কেন, তার জন্য সে খারাপ হয়েছে। আপনার কাছে ফোন আছে, দেখাতে পারবেন হ্যাঁ আমাকে? হ্যাঁ আমার কাছে আছে, আমি সব নিয়ে আসছি। পরে সে কি করলো, এগুলা করা শুরু করলো, আমি এগুলাও সবাই প্রমাণ দেখাতে লাগলাম। আমার খালা শাশুড়ি পাঠাইলাম, আমার ননদের পাঠাইলাম, আমি সবাই পাঠাইলাম যে দেখেন এরকম একটা মানুষের সাথে কি সংসার করা যায়। নতুন হিজড়া দিয়া সে আইডি খুলে, আমি তাও গেছি তার সাথে, তার কাছে কথা বলার জন্য, তাও গেছি, তাও যাইয়া তার সাথে আমার কথা হয়েছে। ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ভাই আমি দিনাজপুর যাইতে চাইনি। সে বলছে যে দিনাজপুর যাইব, সে মালয়েশিয়া যাইব, দেশের বাইরে চলে যাব। আমি এটা মাঝখানে একবার বলছিলাম যে আপনি ঠিক আছে হিজলাগোর সাথে, আমি এটা আমার মনের কথা আর কি, হিজলাগোর সাথে যেহেতু এত মিলামেশা হয়ে যাইতেছে সে বাইরে চলে যাও, আমি এই বুদ্ধিটা দিয়েছিলাম, কিন্তু সে নেয় নেই তখন। পরে আমি যখন আয়সা পড়লাম তখন নাকি সে বুদ্ধি করছে যে সে মালয়েশিয়া চলে যাবে। ঠিক আছে, আমি তো খুব খুশি যে মালয়েশিয়া চলে গেলে তার এই চলাফেরাটা বন্ধ হয়ে যাইব। তারপর কি করলাম, আমি গেলাম তার সাথে কথা বললাম, কিন্তু সে আমার সাথে যোগাযোগও করলো কয়েকদিন, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত তার সাথে আমার ভিডিও কলে কথা হয়, যোগাযোগ করে, কিন্তু সে আসে না। সে তার মারে কথা দিছিল যে যদি সুমাইয়া আসে তাহলে আমি যাব ওদের বাসায়। এত কিছু পরে তো আমার মা বোন আমাকে এমনি দিয়া দিব না, দিয়া দিব না। সেক্ষেত্রে সে কি করে, বলে যে আমি আসমু, কিন্তু আসে না। সে চুল এত বড় বড় রাখে, তারে চুল কাটতে বলি সে কাটে না, বলে যে না, যে আবার বিদেশ যাওয়ার পরে কাট, এরকম একটা বিষয় অজুহাত দেয় আর কি। আমার 2টা পোলাপাইনের সাথে কথা বলে, এ কথা বলাকালীন 2জনের 2 দিন 1900 টাকা দেয়, এই মানে 8-9 মাসের মধ্যে 1900 টাকা দেয় খরচ হিসাবে, এমনি দেয়, মাইয়া দুধ কেনার জন্য দেয়। তো ঠিক আছে দেয়, তার লগে কথা হয়। একদিন আমি বলতেছি কি দিনাজপুর যাম, বিদেশ যাওয়ার আগে মার সাথে দেখা করে আসবো। তো ভালো কথা, যান। কয় তুমি চলো, আমি কইছি না আমি এখন যাবো না, কারণ এখন গেলে বিষয়টা অন্যরকম হয়ে যাবো। কি আমার শাশুড়িরে আমি মানে ওরকম ভাবে বিশ্বাস করতে পারি না, সে আছে আমার আটকাই দিব, বা আমার সন্তানরা আটকাই দিব, যার কারণে আমার থাইকা যেতে হইব। কিন্তু আমি এমনি গেলে তো আমার হাজবেন্ডের কোনো ভয় ঢুকলো না, কিছু হইলো না। সেক্ষেত্রে আমি এইভাবে যাবো না, আমার গার্জিয়ান তো এটা মেনে নিব না, আমি যাবো না। কয় ঠিক আছে আমি আয়াত্রে নিয়ে যাবো, মানে আমার ছেলেরে নিয়ে যাবো।
ঠিক আছে যান। ঠিক আছে, আমার শাশুড়ির সাথেও কথা হয়, তার সাথেও কথা হয়। হুট করে একদিন আমি বলি কি, আপনাদের তো যাইবেনই, তো যাওয়ার আগের দিন আইসেন আমাদের বাসায়। আসলে কি হইব, আপনি একটা রাত আমার মেয়েটার সাথে সময় কাটায় গেলেন, সকালবেলা আমার ছেলেরে নিয়ে আপনি চলে গেলেন। আমি তো খারাপ বলিনি। আমি বলছি সকালবেলা চলে যান, কয় ঠিক আছে আমি আসবো। আমি ওই অপেক্ষায় আছি। সে একদিন আমারে বলতেছে, সুমাইয়া তোমার হাতের অনেক দিন রান্না খাই না। তা আমি আমার মারে দেওয়া গরু গোস্ত আইনা রাখছি, এটা সেটা আইনা রাখছি যে আমি তারা রান্না করে খাওয়াম। সে আসে না। সে ফোন দিয়া বলে যে আয়াতরে রেডি করাই দাও, ম্যাচে নিয়ে যাবো, মানে রাস্তা থেকে নিয়ে যাবো আর কি, নিয়ে যাবো। আমি আমার খালার বাসায় রাত্রে থাকবো, সকালবেলা আয়াতরে নিয়ে আমি দিনাজপুর চলে যাবো, আমি শ্যামলেই থাকবো খালার বাসায়। তখন কি আমার কষ্ট লাগে না যে আজকে 8-9 মাস হয়ে গেল সে আমারে সারা। আর তার আমি একটা রাত আমার সন্তানটার সাথে সে আসতো, আমার গার্জেনের সাথে কথা বলতো। আমার চিন্তা ছিল কি ভাইয়া, যে সে আসবো, আমার ফ্যামিলির সাথে কথা বলবো, তারপর আমি তার সাথে দিনাজপুর যাম, তাহলে তো আমার ফ্যামিলি আমার দিব বা আমিও যাইতে পারবো, একটা আশ্বাস ছিল। সে আসে না। তার পরের দিন সকালবেলা ফোন দেয়। আমার শাশুড়ি আমার অনেক রিকোয়েস্ট করে যে তুমি আসো, আমি বলছি না আমি যাবো না। তারপর আমি আমার ছেলেটারও দিই না, যে না আপনি যেহেতু আমার কাছে আসতেই পারবেন না, তো ছেলে নিয়ে কী করবেন, ছেলে নিয়ে যদি আটকায় রাখে, আমার চিন্তা ভাবনা হইল, আমি দিই না। না দেওয়াতে তার পরের দিন সকালবেলা ফোন দেয়। আমি মনে করছি সে যায়নি, কারণ পোলাটা ছাড়া আমারে ছাড়া তো মনে হয় না যাইব। কিন্তু সে যায় দিনাজপুর, চলে যায় ফোন দেয়। তা আমার ছেলেটায় ক্যামেরা ধরা রাখে, আমার ছেলেটায় দেখে, প্রথম দেখা কয় বাবা তুমি চলে গেছো বাড়িতে। তা আমি মনে করছি যায় না, আমি বলছি না যায় নাই বাবা, বাবা ঢাকাতেই আস। কিন্তু আমি দেখি যে না, সে দিনাজপুর চলে গেছে, বলতেছে আমি দিনাজপুর আইসা পড়ছি। তারপর আর আমি একটা কথা কই না, আমার ছেলের সাথে সবাই ভিডিও কলে কথা কইছে। এখনকার অবস্থা কি বোন? এটাই হইলো গিয়ে এখনকার অবস্থা, যে সে তার মার সাথে বলে যে সে মালয়েশিয়া চলে যাবে, তার সাথে আমার যোগাযোগ এখন একদমই নাইকা। কিন্তু সে চলে যায় হলো ইয়াতে, ইন্ডিয়া, দিল্লিতে, এই হিজলাদের সাথে সাহায্যে সে দিল্লিতে চলে যায় অবৈধভাবে চলে যাইয়া সে ওইখানে পুরা মানে হিজলাদের গঠনে যে কি করে, মানে বলে না যে সরা পরে না কি পরে, এগুলা পইরা সে একদম মানে হিজলার মতো সাইজা ওইখানে থাকে, শাড়ি পরে, 3 পিস পরে, সে ওরকমভাবে থাকে। তার মানে আর কোনো যোগাযোগ নেই। আমি ইমোতে ফোন দেই, সে লাইনে নাই। আমি হোয়াটসঅ্যাপে ফোন দেই, সে নাই। আমি ফেসবুকে ফোন দেই, সে নাই। সে কোথাও নেই। সে যাওয়ার পরে একদিন তার মারে নাকি ফোন দেয়, ফোন দিয়া বলে যে আমি মালয়েশিয়া যাইনি, আমি দিনাজপুর ইয়াতে আইছি, ইন্ডিয়াতে আসছি, আমি আর ফিরবো না, তুমিও বুঝো নাই আমারে, আমার বউ আমারে বুঝে নাই, আমি এখানে আসছি, আমি মানে সার্জারি করাইতে আসছি। এখন আমি জানি না সে সার্জারি করছে নাকি। আমি সার্জারি মানে সার্জারি মানে সে হিজলা হয়ে যাবে আর কি। পুরুষ থেকে মেয়ে হ্যাঁ হতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটারও সাহায্য করতেছে তারা হিজলারা। তাদের সাথে এরকম হিজলা মানে 100 থেকে মনে হয় যে 80% হিজলাই সব ছেলে মানুষ, কিন্তু থাকে হিজলাদের মতন। কেন? টাকা ইনকাম করে, এটা সহজ, এটাতে স্বাধীনতা বেশি, এটাতে নিজের মতো থাকা যায়, নিজের মতো চলা যায়, সবকিছু করা যায়। ও মাই গড। এখন সে আমারে, আমি যোগাযোগ করার চেষ্টা করছি, আমার শাশুড়ি, আমি যেভাবেই হোক আমি এটা শুনতে পারছি, আমি অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করি, পাই না। কিন্তু আমি 3 রাত আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি তার ওই নতুন আইডিটা পাই, যেটা সে বর্ষা খান দিয়া ওইখানে খুলছে, ইন্ডিয়াতে খুলছে, দিল্লিতে গিয়া খুলছে। ওইটাতে আমি পাই যে সে এখন রানিং আছে, তার ওই যে টাকা তুলে ভিডিও করে, টিকটক করে, এই আছে। ও মাই সে গড। আমারও একটা কথা বলে জানাই যে তুমি বাচ্চাগুলা কিভাবে রাখবা, কি করবা। আমি আমি তার নামে কোনো পদক্ষেপও নেই। চিন্তা করছি যে হয়তো সে মুহূর্তে পড়ে এগুলা করতেছে, আমার সন্তানের মায়ের সে আইসা পড়বো, একটা সময় ঠিক হয়ে যাইব, কিন্তু সে এটা করেনি। আমি এটা কল্পনাও করতে পারি নাই যে এত দূর পর্যন্ত সে যাইতে পারে, আমার এত সুন্দর 2টা বাচ্চা রাখা। আপনি না বিধবা না ডিভোর্সি?
না নতুন? আমি এখন কাউরে বলতেও পারি না। আমি আজকে 11টা মাস ধরে আমার মার বাসায় আছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে এতদিন কি আইসা হয়েছে? আছো, কি হয়েছে? আমি বলতে পারি না। আমার ছেলেটা আমার জিজ্ঞাসা করে মা বাবা কই, আমি বলতে পারি না। আমি, জানেন ভাই, আমি তাদের কাছে থেকে কিচ্ছু চাইনি যে আমার এভাবে রাখতে হইব, ওইভাবে রাখতে হইব। কিন্তু আমি আমার ছেলের একটা ভবিষ্যৎ চাইছিলাম। বলছি আপনি এগুলা করেন না, আমার ছেলেটা নষ্ট হয়ে যাব। কিন্তু সে শোনে নাই। টিকটক করতে করতে হিজড়া হয়ে গেল একটা লোক। ও মাই গড। আমি অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। রাগ থাকতো আমার উপর যদি, আমি হ্যাঁ বলছি ইসরাদের সাথে চলে, যেটা সত্যি সেটাই তো বলছি। এটা তো একটা কারণ, এটাই তো ঘরের অশান্তির কারণ। সেক্ষেত্রে তো আমার এটা বলতে হবে, মানুষকে জানাইতে হবে। আমি বলছি, এটাই আমার কি দোষ? আমি আয়সা পড়ছি। সংসারে তো হয়, এরকম হয় না যে বউ চলে গেছে বাবার বাড়ি রাগ হয়ে। আপনি আপনার হাজবেন্ডকে কিছু বলতে চান? এই আমি ভিডিও যদি চোখে পড়ে তো? আমি কি বলবো, আমার কেন কিছু বইলা গেল না? আমি আমার সন্তানগুলার কি পরিচয় দিব? ওগুলো তো আমার পড়ালেখাও করাইতে হইব। আমি একটা মেয়ে মানুষ। আমার এই 11 মাস ধরে আমার বোন আমারে খাওয়াইতেছে, আমার বাচ্চাগুলারে পালতাছে। আমার ভবিষ্যতে কাজ করা লাগবো, আমার সন্তানগুলার আমার দেখা লাগবো। আমি কিভাবে পারবো? আচ্ছা, আমি না এলে পারলামই, আমি হয়তো কষ্ট করলে পারবো, কিন্তু আমি ওগো পরিচয়টা দিব কি? আমি কি কমু? আজকে মৃত কমু, তাও আমার সমস্যা। আজকে কমু জীবিত, তাহলে ছেলে বড় হয়ে জানতে চাইবো জীবিত হলে কই বাবা? জীবিত আছে, কোথায় আছে? আমি জানি না আমি কি বলবো অ্যাকচুয়ালি। সে আমার আগেই বলতো যে সুমাইয়া, আমার এই সংসার ভালো লাগে না, বা আমি এইভাবে আর থাকতে চাই না। আমি কখনো তার, আমার অনেকে বলছে সে বাংলাদেশে থাকতে, যে তার নামে একটা কিছু করার জন্য, আমি করিনি, কইছি না। আমার তার 2টা সন্তান আছে, এই 2টা সন্তানের মায়ে তো সে ফিরে আসবো। আপনি কি কোনো চাকরি বা কোনো সহায়তার জন্য ফোন নাম্বার বলতে চান? আমি চাকরি, এখন আমার বাচ্চাটা খুব ছোট, আমার মেয়েটা, আমি ওকে একটু দেখাইতে চাই। আমি চাই আমার হাজবেন্ডের সামনে এগুলা পড়ুক, সে জানুক নিয়ে আসুন। যে সে কেন করলো এরকম। ইস, এই বাচ্চা রেখে কেমনে একটা পুরুষ মানুষ? সে অনেক ভালো আছে, তার ভিডিওগুলো দেখলে বোঝা যায় যে তার কোনো কষ্ট নাই, তার বাচ্চাগুলোর তার চিন্তা নাই। সে আরো আমারে ব্লেম করে রাখা গেছে যে আমি আইসা পড়ছি দেখা, বা আমি চাইনি দেখা। আদৌ কি এটা সম্ভব? যদি আপনার হাজবেন্ডের জন্য কিছু বলতে চান, যদি ও তো এখন দেখছে নিশ্চয়ই, বলেন। সে এরকম পদক্ষেপ কেন নিল? আজকে তো ভালো কিছু করতে পারতো, ভালো কিছু করেও তো বলতে পারতো যে তুমি যা ভাবছো তা ভুল। আমি কি পরিচয় দিব, আমার এটাই একটা প্রশ্ন। কি পরিচয় দিলে ওরা ভালো মতো মানুষ হইতে পারবো? আজকে যদি ওরা, ও বড় হয়ে বলে যে বাবা কই, আমি কি বলবো? হাত জড়ো করে অনুরোধ করতে চাই প্রত্যেকটা পুরুষের জন্য যারা বাবা হয়েছেন, যখন একটা সন্তানকে দুনিয়াতে আনছেন, তারপরে আপনার আমার বলে আর কিছু থাকে না। আমাদের জীবনটা শুধুমাত্র আমাদের সন্তানদের জন্য। ভালো থাকেন বোন। আল্লাহ ভালো করুক, দোয়া করি।